আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নাম্বারের করা হয়েছে। তাহলে আমরা নাম্বার বিভাজন ও সিলেবাসটা প্রথমে দেখে নেব। তোমাদের পরিবেশ বইতে পড়তে হবে, এক হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, 2 আমাদের চারপাশের ঘটনাসমূহ, 3 মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এগুলি থেকে তোমাদের পড়তে হবে। আর যে নাম্বার বিভাজনটা আমরা দেখে নেব, এমসিকিউ যেটা আছে 1 মার্ক পার কোশ্চেন, যেটা আছে পরিবেশ ও জীবজগতের পারিপার্শ্বিক নির্ভরতা থেকে 4 নাম্বার, আমাদের চারপাশের ঘটনাসমূহ থেকে 4 নাম্বার, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ থেকে 4 নাম্বার। এরপর যেটা আছে ভিসিএ পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা থেকে 2 নাম্বার, আমাদের চারপাশের ঘটনাসমূহ থেকে 2 নাম্বার, মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ থেকে 2 নাম্বার। এরপর যেটা আছে এসেটা পড়তে হবে তোমাদের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা থেকে 4 নাম্বার। আর এরপর যেটা আছে আমাদের চারপাশের ঘটনাসমূহ থেকে 4 নাম্বার এবং মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ থেকে 4 নাম্বার। এই করে মোট তোমাদের 30 নাম্বারের প্রশ্ন হবে। প্রশ্নের উত্তর করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো 8টি। একই দাগে আছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো কাঁচের তৈরি পাত্রের ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। এরপরে 2 দাগে আছে একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়, এটা হবে ল্যাক্টোব্যাসিলাস। এরপর 3টা আছে পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো, এটা হবে মৌমাছি প্রজাপতি থেকে যে কোনো একটাই বলে দেবে। এরপরে 4টা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, গাছের পাতা ঝরে যাওয়া একটি, এটা হবে পর্যাবৃত্ত ঘটনা। এরপরে 5 আছে তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম লেখো, এটা হবে রেশম মথ। এরপর 6টা আছে সত্য অথবা মিথ্যা লেখো, গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন, এটা মিথ্যা হবে। এর কারণটা তোমাদের বলে দিই, এটি একটি তাপ উৎপাদক ভৌত পরিবর্তন। কারণ এক হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল মেশালে প্রচুর তাপ উৎপন্ন হয়ে ওই অ্যাসিডের লঘু দ্রবণ উৎপন্ন হয়, এই পরিবর্তনে কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় না। সালফিউরিক অ্যাসিডে অণুর গঠনেও কোনোরূপ পরিবর্তন হয় না, তাই এটি মিথ্যা হবে। এরপরে 7টা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ হলো একটি জৈব সার, এটা হবে কম্পোস্ট হলো একটি জৈব সার। এরপরে 8 আছে সত্য অথবা মিথ্যা লেখো, কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা মিথ্যা হবে। এরপরে 9 আছে একটি ধীরগতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো, এটা হবে লোহায় মরচে পোড়া। এরপরে 10টা আছে কোন গাছ থেকে রজন পাওয়া যায়, এটা হবে পাইন গাছ থেকে রজন পাওয়া যায়। এরপরে 2 দিকে আছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভে আছে একে জাপ পোকা, এটা হবে হানিরিউ। এরপর 2 আছে কঠিন ধাতু, এটা হবে তামা। এরপর 3টা আছে ভৌত পরিবর্তন, এটা হবে জলের তড়িৎ বিশ্লেষণ। এরপর 4টা আছে গাজর, এটা হবে মূল। এরপরে 3 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে, আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম খোলসশুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়।
এরপরে 2 দিকে আছে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কি ধরনের পরিবর্তন, কারণ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, এই যে তোমাদের এখানে উত্তরটা আছে, এই যে বাবলা, সিরিজ ইত্যাদি গাছ আটা নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে, বাতাসে অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠায় রাসায়নিক ও ভৌত পরিবর্তন ঘটে, গদ, ধুনো ইত্যাদি তৈরি হয়। এরপরে 3 আছে অক্সিজেনের 2টি ধর্ম লেখো। এর উত্তরটি হলো, এই যে এখান থেকে তোমরা 2টি ধর্ম বলে দিতে পারো। একটি হচ্ছে এটি বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী। এরপর 2টা আছে অক্সিজেন নিজের দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক। এরপরে 4টা আছে পার্থক্য লেখো যে কোনো একটি। একে আছে যৌগিক ও মিশ্র পদার্থ। বিষয় সংজ্ঞা, যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে ভিন্ন ধর্মবিশিষ্ট 2 বা ততোধিক নতুন পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। এবার যেটা হচ্ছে মিশ্র পদার্থ, যে পদার্থকে বিশ্লেষণ করলে নতুন ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, শুধুমাত্র 2 বা ততোধিক নিজস্ব ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় তাকে মিশ্র পদার্থ বলে। এরপর 2 যেটা আছে উপাদানের ওজনের অনুপাত, উপাদানগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়, এটা উপাদানগুলি যে কোনো ওজন অনুপাতে যুক্ত হতে পারে। এরপর 3টা আছে ধর্ম, এটা হবে যৌগিক পদার্থ নতুন ধর্মবিশিষ্ট হয়, উপাদান মৌলগুলি ধর্ম বজায় থাকে না। এটা মিশ্র পদার্থের প্রতিটি উপাদান মৌলের নিজস্ব ধর্ম বজায় থাকে। এরপর 4টা আছে তাপ বর্জন বা শোষণ, এক্ষেত্রে পদার্থটি উৎপন্ন হওয়ার সময় তাপ বর্জন বা শোষণ হয়, এক্ষেত্রে পদার্থটি উৎপন্ন হওয়ার সময় তাপ বর্জন বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে। এরপরে 5টা আছে উৎপাদন পৃথকীকরণ, উৎপাদনগুলিকে রাসায়নিক পদ্ধতি ছাড়া সহজ উপায়ে পৃথক করা যায় না, এটা উপাদানগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায়। এরপরে 6টা আছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আছে, এটা নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নেই। এরপরে 7টা আছে সমসত্বতা, সমসত্ব হয়, এটা সমসত্ব বা অসমসত্ব উভয়ই হতে পারে। এরপরে 2টা আছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। বিষয় এক সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থায় পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। এটা হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপরে 2টা আছে উদাহরণ, বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি, তবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পোড়া ইত্যাদি। এরপর 3টা আছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপরে 4 আছে তাপের উদ্ভব বা শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবে। এরপরে 5টা আছে পরিবর্তনের কারণ, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। এরপর 6টা আছে পদার্থের ওজন, ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ ও উৎপন্ন পদার্থের মধ্যে ওজনের কোনো পার্থক্য হয় না, একই থাকে। এটা হবে রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। এরপরে 7টা আছে অভিমুখ, ভৌত পরিবর্তন একমুখী ও উভয়মুখী হয়, রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। এরপরে 5 দাগে আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 দাগে 1 আছে নিকেলের গুঁড়ো, বালি ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। এর উত্তরটি হলো, তোমাদের এখানে আছে চিনি, বালি ও লোহাচুরের মিশ্রণ, এটাকে তোমরা করে নেবে যে নিকেলের গুঁড়ো, বালি আর লবণের মিশ্রণ করে নিতে হবে।
তাহলে এখানটায় এটা বদলে দিতে হবে যে একটি কাগজে, এখানটায় তোমরা বলবে এখানে আছে চিনি বালি লোহা চুরের মিশ্রণ নেওয়া হলো, এখানে তোমরা বলবে একটি কাগজে নিকেলের গুঁড়ো বালি ও লবণের মিশ্রণ নেওয়া হলো। একটি শক্তিশালী দণ্ডচুম্বককে মিশ্রণের মধ্যে নাড়ালে চুম্বকের গায়ে, এটা তোমরা লিখবে যে নিকেলের গুঁড়ো আটকে যাবে। এভাবে মিশ্রণ থেকে নিকেলের গুঁড়ো আলাদা হলো। অবশিষ্ট মিশ্রণকে একটি বিকারে নিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো। এর ফলে এটা তোমরা চিনির পরিবর্তে লবণ করে দেবে, লবণ জলে দ্রবীভূত হয়ে যাবে। এবার ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবন করা হলো। ফিল্টার কাগজে এটা বালি আটকে যাবে এবং যে লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচের পাত্রে জমা হলো। এরপরে যেটা করবে যে লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হবে, পাত্রে লবণের দানা পড়ে থাকবে। এইভাবে মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। এরপরে দুই দিকে আছে যোজ্যতা কাকে বলে? হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত? হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা হবে 2। এর আগের প্রশ্নের উত্তরটি হলো যোজ্যতা কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা 2। এরপরে 3 আছে জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কি কি উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে জৈব কীটনাশক, এটা তোমরা বলে দেবে যে বর্তমানে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো রাসায়নিক কীটনাশক পদার্থ ব্যবহার না করে যে সমস্ত খাদক জীব বা উপকারী ব্যাকটেরিয়া কৃষি জমিতে প্রয়োগ করে কীটপতঙ্গকে দমন করা হয় তাদের জৈব কীটনাশক বলা হয়। যেমন 1 শিকারী প্রাণী ব্যবহার দ্বারা, 1 হচ্ছে লেডিবার্ড বিটল লেবু গাছের পেস্টের শত্রু, 2 ইঁদুর দমন করার জন্য বিড়াল বেজি প্রভৃতি প্রাণীর সাহায্য নেওয়া হয়, 3 দক্ষিণ ভারতে ধান খেতে হাঁস ছেড়ে দিয়ে স্ট্রিপট বাঘ দমন করা হয়। এরপর 4টা আছে পঙ্গপাল দমনে আমাদের দেশে ব্যবহৃত কক্কো ব্যাসিলাস নামক জীবাণু খুবই কার্যকরী। আবার মরিশাসে পঙ্গপাল নিধনে ভারতীয় ময়না পাখির বিশেষ ভূমিকা আছে। এরপরে 2টা আছে পরজীবী ব্যবহার দ্বারা, 1 হচ্ছে বলতা দিয়ে ভুট্টা গাছের আর্মি ওয়ার্ম পেস্টকে ধ্বংস করা হয়, 2 ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া কীটপতঙ্গের দেহে এডক্সিন ক্ষরণ করলে এরা মারা যায়। এরপরে এটা হচ্ছে 3 নম্বর ভেষজ জৈব রাসায়নিকের ব্যবহার দ্বারা, রাসায়নিক কীটনাশকের বিকল্পরূপে ভেষজ জৈব কীটনাশকের ব্যবহারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কীটনাশকের গুণ থাকায় নিম পাতা ভেজানো জল, চন্দ্রমল্লিকার ফল প্রভৃতি বর্তমানে কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়। এরপরে 4 আছে পাউরুটি কিভাবে তৈরি হয়? এর উত্তরটি হলো আটা বা ময়দার মিশ্রণে ইস্ট মেশালে কোহল সন্ধ্যা প্রক্রিয়ায় ইস্ট আটা বা ময়দা শ্বেতসারকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ফলে আটা বা ময়দা মিশ্রণ ফুলে ফেঁপে ওঠে। তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ থেকে বেরিয়ে যায় এবং পাউরুটি কেক প্রভৃতি তৈরি হয় যা নরম ও স্পঞ্জি হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে একে দাগে সরকারি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।